যাবে, তো একটা ইউনিট সেল একটা নিচে যাবে, একটা ইউনিট সেল একটা কর্নারে যাবে, আরেকটা ইউনিট সেল আরেকদিকে যাবে, র্যান্ডম। সো ওভারঅল কি কোনো পোলারাইজেশন থাকবে? না থাকবে না। না স্যার। কিন্তু যখন তুমি 120 নিচে নিয়ে আসবে টেট্রাগোনালে, তখন দেখো সি অ্যাক্সিসটা লম্বা হয়ে গেছে। ফলে এখন কি হবে? এখন কিন্তু সি অ্যাক্সিস বরাবর সে পোলারাইজড হবে। আগে ছিল এ বি সি, সে যে কোনো ডিরেকশনে মুভ করতো, একবার এতে, একবার বিতে, একবার সিতে। আমরা একটু আগে বলেছিলাম সে পোলারাইজড হতে পারে বা মুভ করতে পারে টাইটানিয়াম 100, 111, 110। এখন আমরা শুধু কিউবিক টেট্রাগোনালে আছি, এখানে সে মুভ করবে শুধুমাত্র এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। এবং যখনই টেট্রাগোনাল হবে তার এক্স আর ওয়াইটা অফ হয়ে যাবে, সে খালি জেডটাকে লম্বা পাবে এদিকে। ফলে তুমি যখন এখানে আসবে স্ট্রাকচারে, তখন একটা পার্মানেন্ট ডাইপোল পাবা। বোঝা যাচ্ছে? একটা পার্মানেন্ট ডাইপোল পাবা, কারণ টাইটানিয়াম এখন ব্লক হয়ে গেছে, স্ট্রাকচারটা ইলংগেটেড হয়ে গেছে ইউনিট সেলটা। ফলে সে উপরে নিচে আপ ডাউন করতেছে, ডানে বামে আর যেতে পারবে না। এখানে একটা বিষয় আছে যে তুমি যখন আচ্ছা, ওগুলা ওগুলা পোলিং বলে, ওখানে না যেতে দরকার নেই আপাতত, তুমি নিজেরা আগ্রহ পোলিং একটা ফেনোমেনা আছে, কারো আগ্রহ হলে পড়ে দেখবা। সেটা হলো যে তুমি যখন একবারে স্ট্রাকচারটা তৈরি করো, তখন হয়তো টেট্রাগোনাল গুলো এক একটা এক এক দিকে হয়, ঠিক আছে? অনেক সময় রুম টেম্পারেচারে নামায় আনার সময় একটা ম্যাগনেটাইজেশন অ্যাপ্লাই করে রাখা যায়, সরি মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে রাখা যায়, যাতে টেট্রাগোনাল হওয়ার সময়, মানে ওরা তো এই দেখো এখানে তো তিন দিকেই মুভ করতেছে, তুমি যদি একটা ফিল্ড অ্যাপ্লাই করো কিউবিকে জেড এক্স বরাবর, তাহলে কি সবাই জেড এক্স বরাবর চলে আসবে না? জি স্যার। এটা কিন্তু তার মানে এটা প্যারা ইলেকট্রিক। এখন প্যারা ইলেকট্রিক, ফিল্ড ছেড়ে দিলেই চলে যাবে। বোঝা যাচ্ছে? ফিল্ড ছেড়ে দিলেই তার ডাইপোল মোমেন্টটা চলে যাবে। কিন্তু তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই করে সবাইকে জেড অ্যাক্সিসে এনে এরপর 120 নিচে নামাও, তাহলে কি সবাই সি অ্যাক্সিস বরাবর ট্র্যাপ হয়ে যাবে না? এটাকে পোলিং বলে। আর তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই না করো, শুধু কিউবিককে টেট্রাগোনাল বানাও, তাহলে প্রবাবিলিটি থাকে হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ অফ টাইটানিয়াম এই অ্যাক্সিস বরাবর হবে, হবে। আদারওয়াইজ বাকিরা এক এক দিকে স্টিল র্যান্ডমলি পড়ে থাকবে। তো তুমি যখন কিউবিক থেকে টেট্রাগোনাল করো, তুমি যেহেতু চাচ্ছ যেটা সবাইকে নিয়ে আসতে, তো বেটার হচ্ছে একটা পোলারাইজেশন ফিল্ড অ্যাপ্লাই করে তারপর টেম্পারেচার কমানো, যাতে করে জেড অ্যাক্সিস বরাবর আগে থেকেই সবাই মুভ করতে থাকে, এমন ভাবে ট্র্যাপ করা যায়। হোয়াটএভার, এটা আমাদের এটাকে পোলিং বলে। আমরা ওখানে এটা মেনলি বলছি না, আমরা মেনলি বলছি যে কিউবিক থেকে যখন টেট্রাগোনাল হয়, তখন সি অ্যাক্সিস বরাবর কিন্তু ওরা ট্র্যাপ হয়ে যায়। এর ফলে একটা পার্মানেন্ট ডাইপোল তৈরি হয়, যেটা হচ্ছে তোমার এক্স ওয়াই অথবা জেড যে কোনো একটা অ্যাক্সিস বরাবর হবে। কারণ আমরা টেট্রাগোনাল বেরিয়াম টেকনিককে এজন্য করি ফেরোইলেকট্রিক ম্যাটেরিয়াল। যদি জিরোর নিচে যাই, তখন সেটা অর্থরম্বিক হয়ে যায়, এবং অর্থরম্বিক যখন হয়ে যায়, তখন সে ওয়ান, এটা এটা আমি ভুলে গেছি, সম্ভবত এটা 110, মানে ফেজ ডায়াগোনাল যেই ডিরেকশন গুলো আছে 12টা, সেই ডিরেকশন বরাবর বরাবর ডাইপোল তৈরি হবে এখন। আর যদি রম্বোহেড্রাল হয়ে যায়, তাহলে কোনাকুনি বডি ডায়াগোনাল 111, 8টা ডিরেকশন বরাবর তার ইয়ে হওয়ার কথা, মোস্ট প্রবাবলি এটাই হওয়ার কথা, 110 আর 111 পোলারাইজ হওয়ার কথা। কিন্তু এই স্ট্রাকচার গুলো নিয়ে আমরা খুব একটা আগ্রহী না, কারণ এগুলো রুম টেম্পারেচারের অনেক নিচে, এবং আমাদের দরকার হচ্ছে রুম টেম্পারেচারে ইউজ করা। সে কারণে আমাদের আগ্রহ হচ্ছে টেট্রাগোনাল ম্যাটেরিয়াল, টেট্রাগোনাল। ঠিক আছে, আমরা এই ম্যাটেরিয়ালটাকে নিয়ে, এই ফর্মটাকে নিয়ে আমরা বেশি আগ্রহী। আমরা যদি হিস্টেরেসিস লুপ দেখি, যেহেতু এটা ফেরোইলেকট্রিক, তো স্বাভাবিকভাবেই হিস্টেরেসিস লুপ জেনারেট করবে। হ্যাঁ, তুমি যখন ফিল্ড অ্যাপ্লাই করবা, এখানে মনে আছে মাঝখানে ডাকগুলো আমি দেই নেই, শুরুতে এভাবে যায়, তারপর ব্যাক করে, এবং কতক্ষণ করার পর একটা লুপ ফর্ম করে যায়। এই লুপটা ইন্ডিকেট করতেছে যে এটা একটা ফেরোইলেকট্রিক ম্যাটেরিয়াল। এখন দুইটা ম্যাটেরিয়াল, একটা সিঙ্গেল ডোমেইন, একটা পলিক্রিস্টালাইন। বলতো পলিক্রিস্টালাইনের লুপটা ছোট কেন? কেন পলিক্রিস্টালাইন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে যে সব কয়টার ফাইনাল ওরিয়েন্টেশন একই দিকে হবে। না না না, এটা তো ফিল্ড অ্যাপ্লাই করার পরে। হ্যাঁ, সেটা তো সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে না হতে পারে। তো আমরা দুই ক্ষেত্রেই ফিল্ড অ্যাপ্লাই করেছি, কিন্তু সিঙ্গেল ক্রিস্টালকে যত তাড়াতাড়ি রোটেট করতে পারবা, পলিক্রিস্টালকে পারবা না, কারণ অনেকগুলা গ্রেন বাউন্ডারি আছে, অনেকগুলা ডোমেন বাউন্ডারি আছে, যেগুলো একটা তুমি একবারে ফিল্ড অ্যাপ্লাই করলে সাথে সাথে সবাই একদিকে চলে আসবে, যত বড় সিঙ্গেল ক্রিস্টাল হোক। কিন্তু পলিক্রিস্টাল হলে এক একটা গ্রেন এক এক দিকে ফিরে থাকার কারণে তুমি যখন ফিল্ড অ্যাপ্লাই করো, সবাই পোলারাইজড হতে পারে না। এজ এ রেজাল্ট দেখো তার হিস্টেরিসিসটা কম আসে। তার মানে সিঙ্গেল ক্রিস্টালে স্বাভাবিকভাবে তুমি পোলারাইজেশনটা অনেক বেশি পাবা। আরেকটা বিষয় হচ্ছে টেম্পারেচার একটা ইফেক্ট আছে। আমরা জানি 120 ডিগ্রিতে কি কিউবিক হচ্ছে, তাই না? 0 ডিগ্রিতে তোমার টেট্রাগোনাল ট্রান্সফরমেশন, সরি কিউবিক টু টেট্রাগোনাল হচ্ছে এখানে 120-এ, 0 পর্যন্ত টেট্রাগোনাল। এখানে একটা জিনিস দেখো যে টেম্পারেচার যখন তখন এই জিনিসটা অনেকটা ফ্ল্যাট থাকে। টেম্পারেচার বাড়াতে থাকলে এদিকে এসে সে ইয়ে হয়ে যায়, তোমার ধীরে ধীরে স্টিপার হয়ে যাচ্ছে। দেখছো এদিক পর্যন্ত স্টিপার হয়ে যাচ্ছে, তার মানে রুম টেম্পারেচারের কাছাকাছি আসলে স্টিপার হয়ে যায়। কেন বলতো?
কারণ হচ্ছে রুম টেম্পারেচারের কাছাকাছি আসলে টেম্পারেচারের কারণে, থার্মাল এনার্জির কারণে আমাদের ডোমেন গুলোকে রোটেট করা ইজি হয়। ফলে অনেক লোয়ার টেম্পারেচারে হিস্টেরেসিস তৈরি করা খুব কঠিন পলিক্রিস্টালে। কিন্তু তুমি যদি লোয়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার আসো রুম টেম্পারেচারের দিকে, তখন তোমার পলিক্রিস্টাল করাটা হিস্টেরেসিস করাটা ইজি হয়ে যাচ্ছে। তার মানে ফেরেটিভ ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম আবার দেখো 90 ডিগ্রি আবার 120 দিকে যাচ্ছে যখন, তখন কি হচ্ছে? এট দ্য সেম টাইম হিস্টেরেসিসটা আবার 0 হয়ে যাচ্ছে। কেন? বিকজ 120 এর উপরে গেলে এটা হবে কিউবিক, কিউবিকে কিন্তু হিস্টেরেসিস হবে না। বোঝা যাচ্ছে? কিউবিক হবে কি? স্ট্রেট লাইন। কিউবিক হচ্ছে প্যারা ইলেকট্রিক। সো কিউবিকে তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই করো, সে জাস্ট এভাবে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে ব্যাক করবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে ব্যাক করবে। বুঝা যায়? যখন 120 এর উপরে যাবা, তখন সে সরি 0 নিচে নামবা, তখন সে আস্তে আস্তে হিস্টেরেসিস তৈরি করার চেষ্টা শুরু করবে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের একটা ইফেক্ট, সেটা হচ্ছে যে টেম্পারেচার দুইটা ইফেক্ট। একটা হচ্ছে টেম্পারেচার বাড়লে হিস্টেরেসিস তৈরি করাটা ইজি হয়, এটা হচ্ছে এক অ্যাঙ্গেল থেকে। আরেকটা জিনিস হলো যদি আমি 120 এর কাছে চলে আসি, তখন কিন্তু প্রবলেম হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? আমাদের কোন স্ট্রাকচারটা তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বলো তো? টেট্রাগোনাল স্ট্রাকচারটা রুম টেট্রাগোনাল টেম্পারেচারের স্ট্রাকচারটা, সামান্য উপরে। টেট্রাগোনাল স্ট্রাকচারটা। আচ্ছা, এখন প্রপার্টির দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিন্তু তোমার ধীরে ধীরে বাড়তেছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং ম্যাক্সিমাম কত দেয়? 130 এর কাছে। হ্যাঁ, এটা বেসিক্যালি 120 হয় পিওরের ক্ষেত্রে। এটাকে যোগ করছে না, যে এক একজন একভাবে তৈরি করে, এখানে ভ্যারি করে। থিওরিটিক্যালি 120, এটাকে আমরা কুই টেম্পারেচার বলি। থিটা সি পরে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লস করা শুরু করে। তো এটা একটা ইন্টারেস্টিং ফেনোমেনা যে কিউবিক টু টেট্রাগোনাল ট্রান্সফরমেশন জোনে আসলে সবচেয়ে বেশি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাওয়া যায়। তো আমাদের রিসার্চের দুইটা পারপাস থাকে। একটা হচ্ছে আমি হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চাই। তুমি যে মাল্টিলেয়ার সিরামিক কম্পোজিট ইউজ করবে তোমার ডিভাইসে, সেই ডিভাইস টেম্পারেচার কত? রুম টেম্পারেচার সামান্য উপরে। হয়তো তুমি ইউজ করতেছো, ইকুইপমেন্ট টেম্পারেচার, ডিভাইস টেম্পারেচার 30-40 তে রাইজ করতেছে। তো আমরা চাবো এই জায়গায় পিকটা, যে পিকটা আছে 120। তো আমাদের রিসার্চের একটা পারপাস হচ্ছে কোনোভাবে পিকটাকে আমরা লেফটে নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, আমরা কোনোভাবে যদি পিকটাকে লেফটে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাজে লাগবে। আরেকটা হচ্ছে পিক উইডটাকে চড়া করা যায় কিনা, তার মানে অনেক হায়ার টেম্পারেচার রেঞ্জ জুড়ে পিকটাকে ধরে রাখা যায় কিনা। আদারওয়াইজ ডিভাইস টেম্পারেচার একটু কম বেশি হলেই তার ক্যাপাসিটেন্স ড্রপ করে যাবে। ঠিক আছে, তো ওই জন্যই আমরা পার্টিকেল সাইজ ছোট করা, বিভিন্ন মেথডে তৈরি করে চেষ্টা করা এরকম। তারপর ধরো বিভিন্ন এলিমেন্ট দিয়ে ডোপিং করা। বিভিন্ন এলিমেন্ট দিয়ে ডোপিং করলে যেটা হয়, এই কুড়ি টেম্পারেচারটাকে আমরা নামায় আনতে পারবো। তুমি যদি খালি চিন্তা করো, কুড়ি টেম্পারেচার ট্রান্সফরমেশন টেম্পারেচার 120 এর জায়গায় যদি 80-60 নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? এই পিকটা আমরা 60 ডিগ্রিতে পাবো, রাইট? ঠিক আছে, যদিও রুম টেম্পারেচারের দিকে নিয়ে আসলে এই হাইটটা একটু কমে যায়। কারণ আছে, কারণটা হচ্ছে এটা। দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রম্বোহেড্রালে এই যে ট্রান্সফরমেশনের সময় এই কম একটা পিক দেয়, অর্থরম্বিক থেকে 0 তে টেট্রাগোনালের সময় আবার একটা পিক দিচ্ছে, আবার 120 তে কিউবিকে যাওয়ার সময় আবার একটা পিক দিচ্ছে। তো এই পিকটা হাইট অনেক বড়, এটার অনেক ছোট। এই জন্য এটাকে আমরা রুম টেম্পারেচারে না আনার চেষ্টা করি, আমরা এটাকে রুম টেম্পারেচারে আনার চেষ্টা করি। আমাদের ডোপিং থেকে শুরু করে যারা বেরিয়াম টেকনিক কাজ করে, তার পারপাস হচ্ছে কিভাবে এই কিউবিকের ট্রান্সফরমেশনটাকে 60-65 বা এদিকে নিয়ে আসা যায়। ঠিক আছে, এটাকে আমি যত এদিকে নিয়ে আসতে পারবো, তত আমি রুম টেম্পারেচার হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাবো। এবং এই কার্ভটাকে শার্প না করে যদি আমি কোনোভাবে এটাকে ফ্ল্যাটেন করে ফেলতে পারি, তাহলে রুম টেম্পারেচার আমরা হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাবো। এটা হচ্ছে আমাদের বেরিয়াম টেকনিক নিয়ে কাজ করার মেইন। সো আমাদের টার্গেট থেকে কিভাবে ডোপিং করে এটাকে চেঞ্জ করে নিয়ে আসা যায়। তার কোনো কোশ্চেন আছে এখানে? স্যার, আপনি একদম প্রথম দিকে বলেছিলেন যে টাইটেনিয়াম আয়নের সাইজ কি 0.414 ফর অক্সিজেনের, এটা হচ্ছে ছোট। রেশিও ক্যাটায়ন টু অ্যানায়ন রেডিয়াস রেশিও। রেডিয়াস রেশিও 0.414 এর চেয়ে ছোট বলেছিলেন। 0.414 আসে, এক্স্যাক্টলি 0.44 আসে, 0.44। কিন্তু 0.44 হলে তো অ্যাকচুয়ালি এই এই ক্যাটায়নটা হচ্ছে গ্যাপে ফিট হবে না, বরং গ্যাপের চেয়ে একটু বড় হয়ে যাবে, তাই না স্যার? আয়নটা ও আচ্ছা, সরে সরে যাবে বলতে। ও আচ্ছা, হ্যাঁ, তোমার লজিক বুঝতে পারছি আমি। আচ্ছা, আমি বুঝছি। আমি বলছিলাম সেই লজিকের জায়গা বেশি, তাই তো? রাইট, ওখানে তাহলে আমার কথাটা ঠিক না পুরোপুরি। এখানে জায়গা বেশি হওয়ার মেইন কারণ হচ্ছে বেরিয়ামের সাইজ অনেক বড় হওয়ার কারণে। বেরিয়ামের সাইজ অনেক বড় হওয়ার কারণেই এই জিনিসটা ঘটে। বেরিয়ামের সাইজ অনেক বড় হবে যখন, প্রথমে রেডিয়াস রেশিও ঠিক আছে, আমি একটু ছবি দিয়ে বোঝাই, তোমার পয়েন্টটা আমি বুঝতে পারছি তুমি কি বলছো। আমি যে লজিক এক্সপ্লেন করছি, এক্সপ্লেনেশনটা পুরোপুরি ঠিক না। বিকজ আমি যদি ওভাবে চিন্তা করি, তুমি যেটা বলছো যে টাইটেনিয়াম তো অক্সিজেনের সাথে এভাবে লেগে গিয়ে সরে যাবে, তাই না? জাস্ট অক্সিজেন গুলোকে সরাই দিবে। আচ্ছা, কিন্তু এখন মনে করো টাইটেনিয়ামের জায়গায় আছে, যদি আমি বেরিয়ামের সেলটাকে বড় করতে থাকি,
তাহলে কি অক্সিজেন গুলো বাইরের দিকে চলে যাবে না? জি স্যার। হ্যাঁ, বেসিক্যালি ওই লজিকটা এখানে মোর অ্যাপ্লিকেবল। অক্সিজেন গুলো সে বাইরের দিকে নিয়ে যায় বেরিয়ামটা বড় হওয়ার কারণে। কারণ এটা তো একটা এক্সাক্ট ইউনিট সেলের জন্য টাচ করে আছে, ইউনিট সেলটা যত বড় হবে তত কি অক্সিজেন গুলো সরে যাবে বাইরের দিকে, কারণ জি অক্সিজেন তো স্যার। ফেস সেন্টারে, টাইটেনিয়াম বসে আছে তার সেন্টারে, জি স্যার। রেডিয়াস রেশিও যাই হোক, রাইট। সো এটা অক্টাহেড্রাল এবং বেরিয়াম বড় হওয়ার কারণে দেখবা বইতে পারবারই উল্লেখ করে বেরিয়াম একটা বড় হওয়ার কারণেই অক্টাহেড্রালের সাইজ অনেক বড় হয় এবং সে কারণেই সে মুভ করে। গুড কোশ্চেন। আর আর কিছু আমরা এখানে যেটা দেখতেছিলাম যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে স্ট্রনসিয়াম টাইটেনেট যারা আছে, তো বুঝতে পারছি এরা সবাই এই সবগুলো স্ট্রাকচারে সেন্টারটা যদি একটা হাই আয়ন হয়, টাইটেনিয়ামের 4+ হওয়ার কারণে কিন্তু আমরা অনেক বেশি চার্জ পাচ্ছি। আমরা যখন ডোপিং করি আমরা এটাও দেখি যে টাইটেনিয়ামটা আরো বেশি, যেমন নাইবিয়াম কত 5+, অনেকগুলো মেকানিজম আছে, পোলারাইজেশন অনেক। প্রবলি শিওর না স্যার, ভ্যানাডিয়াম বোধহয় 5+, হ্যাঁ, ম্যাঙ্গানিজ বোধহয় 7+ পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, সো আমরা যদি এমন কিছু দিয়ে ডোপ করতে পারি টাইটেনিয়ামকে যে 4 এর চেয়েও বেশি চার্জ দিবে, তখন তার ডাইপোলার মোমেন্ট আরো বেড়ে যাবে, 4 দিয়ে টাইমস এর জায়গায় 5 দিয়ে টাইমস হবে, 7 দিয়ে টাইমস হবে। এরকম অনেক রকম মেকানিজম আছে বাড়ানোর জন্য। তো এই ছবিটা দেখানো হচ্ছে অন্য কারণে, সেটা দেখো বেরিয়াম টাইটেনেটে কুড়ি টেম্পারেচার হচ্ছে 120, স্ট্রনসিয়াম টাইটেনেটে কুড়ি টেম্পারেচার -200। তার মানে কি আমি যদি বেরিয়ামের মধ্যে স্ট্রনসিয়াম ডোপ করতে পারি তাহলে আমার কি হবে, কুড়ি টেম্পারেচার কি হবে, কমে আসবে না? জি স্যার। তো এটা একটা অ্যাপ্রোচ। এরকম বিভিন্ন রকম অ্যাপ্রোচ আছে যে আমরা বিভিন্ন জিনিসকে ড্রপ করে কোনোভাবে যদি কুড়ি টেম্পারেচারকে ড্রপ করে নিয়ে আসতে পারি তাহলে তোমার ইয়েটা পাওয়া যায়, এটাকে রুম টেম্পারেচারের কাছাকাছি নামায় আনা যেতে পারে। সেম টাইম আমরা ডাইরেক্টলি কনসেপ্টটাকেও ইনক্রিজ করতে পারি। আচ্ছা, জি স্যার, কি বললেন? হ্যাঁ, না তাহলে বলছি আমরা আমরা ডাইরেক্টলি কনস্ট্যান্টটাকেও বাড়াতে পারি চাইলে, অথবা আমরা এটাকে রুম টেম্পারেচারের কাছাকাছিও নামিয়ে আনতে পারি। স্ক্রিন শেয়ার কি অন আছে? না না, আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ব্রেন ট্রিটমেন্টের জন্য। পোলিংটা আমি কভার করি নাই, পোলিংটা তোমাদের এই বইতে নাই, কোন কোন বইতে আছে। আমাকে নটনের বই 31 চ্যাপ্টার ফলো করলাম এখানে। আমরা আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অন্য টপিকে চলে যাব, অপটিক্যাল অথবা ম্যাগনেটিকে। আচ্ছা, তোমরা তো অ্যাসাইনমেন্টটা তো আর ওই ইয়েতে জমা দাও নাই তাই না? আমি নতুন কেউ কি জমা দিচ্ছ? দুই একজন মনে মেইল করেছো আমাকে তাই না? জি স্যার, আমি হ্যাঁ আমি মেইল করেছি। হ্যাঁ, অসুবিধা নেই, যারা মেইল করছো সমস্যা নেই, পারলে আরেকবার আপলোড করো, না করলেও প্রবলেম নাই। আমি আবার ইয়ে করে দিব, যেহেতু এই সপ্তাহে তোমাদের ইয়ে ডেট মানা করেছে, আমরা তো নেক্সট উইক অ্যাসাইনমেন্টের ডেট দিয়ে দিব, আর পরে আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তোমাদের তো কয়টা হয়েছে টোটাল? স্যার একটা সিটি হয়েছে আর একটা অ্যাসাইনমেন্ট জমা হয়েছে। তার মানে কি আরো দুইটা বাকি নাকি? জি স্যার, দুটা বাকি। এটা বাকি। তো আমি তোমাদের দেখি, আমি এটার একটা ডেট দিয়ে দিব, সাথে আরো দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই সপ্তাহে, যেটা তোমরা টার্মের শেষের মধ্যে কোনো এক সময় দিয়ে দিও। ঠিক আচ্ছা আছে, স্যার, তাহলে তো ভালো। ওকে। আমি তাহলে তোমাদের রোল কলটা করছি। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. Roll 6. হ্যাঁ 7, 7, 9, 8, Present, sir. 9, ইয়েস স্যার। 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, ইয়েস স্যার। 18, Yes sir. 19, Yes, sir. 20, Yes sir. 21, Yes sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, 26, 27, Yes, sir. 28, 29, 30, Yes sir. Yes sir. 29. 29 আছো, 30, Yes sir. 31, Yes sir. 32, 33, Yes, sir. 34, Yes, sir. 35, 36, Yes, sir. 37, 36 আছো, 37, 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, Yes, sir. 44. 45, 46, 47, Present, sir. 47. 48, Yes, sir. 48. 49, Yes, sir. 50, 51,
আচ্ছা 51 নাই, 13 ব্যাচ 20, roll 50. Sir. রোল 50 আছো, 13 ব্যাচ 20, Yes, sir. 13 ব্যাচ 29, অ্যাবসেন্ট 13 ব্যাচ 29 অ্যাবসেন্ট না, আমি অ্যাবসেন্ট রোলগুলো একবার বলছি দেখো, রোল নাম্বার 7 তো 9, 7 14, রোল 25, 26 9, 32 9, roll 35, 37, 39, 45, 35 present, 37, 45, 46, 13 batch 29. স্যার লেকচার স্লাইড গুলো কি একটু আপলোড করে দেয়া তো? লেকচার ভিডিও গুলো মানে স্যার লেকচার স্লাইড গুলো আর অডিও রেকর্ডিং গুলো, রেকর্ডিং গুলো তো মানে দেওয়া হয়েছে তাই না? স্যার স্লাইড গুলো পাই নাই স্যার। আচ্ছা স্লাইড কতক্ষণ দেওয়া হয়েছে? আচ্ছা যেহেতু এই চ্যাপ্টার শেষ, আমি এই পর্যন্তই পুরোটা আবার একসাথে দিয়ে দিচ্ছি একবারে। হ্যাঁ ঠিক আছে, আজকে পর্যন্ত যেহেতু আমাদের এই টপিক পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ, তোমার কাছে দিয়ে দিব আজকে আমি। ঠিক আছে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।